আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকাল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হলো মাহে রমজান। আল্লাহর সন্তুষ্টি লাভে মাস জুড়ে সিয়াম সাধনায় পাশাপাশি দান সাদকায় নিবেদিত থাকেন মুসলমানরা। বুধবার সন্ধ্যায় এশার নামাজের পর তারাবিহ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় রোজার আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী ভোর রাতে সেহরি গ্রহণ করেন মুসল্লিরা। এরপর সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে পূর্ণ হবে রোজা। এদিকে আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। রবিবার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবায় সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। পবিত্র রমজান মাসে দেশের সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পবিত্র রমজান মাস ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবস এই ছুটির আওতাভুক্ত থাকবে। পবিত্র রমজানের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে নিত্য পণ্যের দাম। বাজারে ব্রয়লার মুরগি সহ অধিকাংশ পণ্যের দাম বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ছিল ১৬০ টাকা। বেড়েছে সোনালী ও দেশি মুরগি সহ গরুর মাংসের দাম। লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ টাকা পর্যন্ত। বাড়তি মাছ, বিভিন্ন ডাল সহ অনেক পণ্যের দাম। বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে কেমন পরিস্থিতি দেখছেন? দামের বিষয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। জি রাখা, আসলে যেমনটি বলেছেন, আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং এই রমজান মাসকে ঘিরে কিন্তু ব্যবসায়ীরা সবসময় যে কাজটি আসলে করে থাকেন, সবসময় আসলে তারা বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করে থাকেন। এবারও সেরকমই করেছে। যদি বলে থাকি, আসলে গত এক সপ্তাহ আগে ফার্মের মুরগি বিক্রি হয়েছিল ১৬০ থেকে ৬৫ টাকা, সেই মুরগি আজকে বিক্রি হচ্ছে ২২০ টাকা, ২১৫ টাকাতেও বিক্রি হচ্ছে কোথাও কোথাও, এবং একই সাথে গরুর মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকা কেজিতে। এটা হাড় ছাড়া, এবং হাড়যুক্ত গরুর মাংস বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়। শুধু যে আসলে মাংস, মুরগি সেটাও না, এবং মাছে কিন্তু প্রকার ভেদে ১ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তেলাপিয়া মাছের কথা যদি বলে থাকি, আসলে শুধুমাত্র আসলে গরিবের আমিষ হিসাবে খ্যাত এই তেলাপিয়া মাছ, এটি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে, এবং অন্যান্য মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে ৬০০, ৭০০, ৮০০, ১০০০ টাকা, ১,৫০০ টাকা এবং ২,০০০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। বিশেষ করে সাগরের যে কোরাল মাছ রয়েছে বড় বড়, সেই কোরাল বিক্রি হচ্ছে কিন্তু ২৪০০ টাকা কেজিতে। এবং একই সাথে বেড়েছে কিন্তু আসলে খেজুরের দাম। যে খেজুর আসলে পর্যাপ্ত পরিমাণে চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে, তারপরেও কিন্তু খেজুর প্রচুর দামে বিক্রি হচ্ছে। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করে বলেছেন, আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে বাজার মনিটরিং না করলে কিন্তু আসলে ব্যবসায়ীরা যেভাবে পারে সেভাবে কিন্তু তারা আসলে ব্যবসা করে নিবে, এতে তাদেরকে আসলে দেখার কেউ নেই। এবং একই সাথে দাম বেড়েছে কিন্তু আসলে ছোলারও। যেই ছোলা বিক্রি হয়েছিল আসলে ৮০ টাকা, ৮৫ টাকা, সেই ছোলা বিক্রি হচ্ছে কিন্তু ১০৫ টাকা থেকে ১১০ টাকার মধ্যে। এবং যেই ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ টাকা, এবং যে পেঁয়াজ ছিল আসলে ৮০-৮৫ টাকাতে। আমরা আসলে যদি বলে থাকি, আসলে সব ধরনের সবজির দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে সাধারণ যারা
বিক্রেতা রয়েছে তারা বললো আসলে সরবরাহ কম থাকা আসলে মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং মুরগির দোকানদারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কোনো আসলে কিছুই বলতে পারেনি, তাদের কোনো অজুহাত নেই, তারা শুধু বললো আসলে কম পণ্য কম আসছে তো সেজন্য হয়তো দাম বৃদ্ধি। আসলে এটা একটা অজুহাত বললেই চলে, যেহেতু আসলে গত সপ্তাহে যেখানে 160-65 টাকা বিক্রি হচ্ছিল সেখানে আজকে 220 টাকা বিক্রি হচ্ছে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে কিন্তু আসলে 660 টাকায় এবং বিক্রেতারাও কিন্তু জানালো আসলে দেশি মুরগিতে কেজি প্রতি 60 টাকা পর্যন্ত বেড়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে চট্টগ্রামে প্রতিনিয়ত কোথাও না কোথাও মনিটরিং হচ্ছে, কিন্তু এই মনিটরিং যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত, এরপরে কিন্তু ব্যবসায়ীরা তারা তাদের আগের যেই জায়গায় সেখানে ফেরত যাচ্ছে, কোনোভাবেই যে তাদেরকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা মনে করেন আসলে খুব দ্রুত এবং সঠিক মনিটরিংয়ের প্রয়োজন আছে। যদি সঠিকভাবে মনিটরিং করা না হয় তাহলে কিন্তু পণ্যের দাম বাড়তেই থাকবে, কোনোভাবে কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। রাখা এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল। স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি আরও বলেন, দলীয় প্রভাব নয়, আইনের শাসনে চলবে রাষ্ট্র। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর থাকারও ঘোষণা দেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। 17 ফেব্রুয়ারি বিকেলে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দেশবাসী, শপথের একদিন পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলেও জানান প্রধানমন্ত্রী। বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান। বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি বরদাস্ত করা হবে না উল্লেখ করে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ইফতার, তারাবি ও সিয়ারির সময় নিরবিচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। প্রয়োজনের অতিরিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় যেমন আছে পুরাতন মুখ, তেমনই আছে নবীনদের প্রাধান্য। তাই এই মন্ত্রিসভাকে বিচক্ষণতার পাশাপাশি আরও দায়িত্বশীল ও দক্ষতার পরিচয় দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অগ্রাধিকার ভিত্তিতে দেশ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে। সবার সফলতা ও ব্যর্থতার পুরো দায়িত্ব প্রধানমন্ত্রীর কাঁধে বর্তাবে বলেও মনে করেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের পর জন আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে। 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে নতুন যাত্রার সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যেই সরকারের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, তার মন্ত্রিসভায় জায়গা মিলেছে এক ঝাঁক নবীন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের।
বিএনপি সরকারের জন্য গণ-অভ্যুত্থান পরবর্তী বিশাল দায়িত্বের চাপ যেমন রয়েছে, তেমনি আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির লাগাম টানার উপর সফলতা নির্ভর করছে দায়িত্বপ্রাপ্তদের। এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। বিএনপি যে অঙ্গীকার করেছে জাতির সামনে এবং তাদের যে ইশতেহার এবং তারেক রহমান যে প্রচারণা চালিয়েছে সারা দেশে, এখানে কিন্তু বারবার বলা হয়েছে যে দুর্নীতিকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। ফলে আমরা হয়তো একটা ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পারি রাজনৈতিক অঙ্গনে, বা যে মন্ত্রিসভা আছে তাদের যে কর্মকাণ্ড পরিচালিত হবে, তারা নিশ্চয়ই এই বার্তাটি তারা নিয়েই তারা মন্ত্রী পরিষদের দায়িত্ব নেবে, মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে এবং কাজ শুরু করবেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম আশা করেন, জাতীয় অনৈক্য ও বিভাজন দূর করে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সার্থক হবে বিএনপি সরকার। বিশ্বাস করতে চাই যে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং তারা এই সরকারকে সফল করবেন। একই সাথে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করবেন, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবেন এবং আমরা একটা বিভক্ত জাতি, এই বিভাজন কাটিয়ে উঠে জাতিকে ঐক্যবদ্ধ করা গুরুত্বপূর্ণ। আমি আশা করি তারা তা করতে পারবে। মন্ত্রিসভায় 25 জনকে পূর্ণমন্ত্রী এবং 24 জনকে প্রতিমন্ত্রী করা হলেও এর আকার বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সফলতার জায়গাটা যখন আসবে তখন প্রধানমন্ত্রীকেই আসলে ইঙ্গিত করা হয়, আবার যখন কোনো ধরনের ফেলিওর আসবে প্রধানমন্ত্রীকেই এখানে ব্লেম করা হবে। ফলে প্রধানমন্ত্রীকে একদিকে যেমন টিমওয়ার্ক করতে হবে, সবাইকে নিয়ে, সবার যে এক্সপার্টাইজ আছে, দক্ষতা আছে, এটিকে নিয়ে কাজ করতে হবে, আবার প্রধানমন্ত্রীকে একটি শক্ত অবস্থানও গ্রহণ করতে হবে। কারোর প্রতি রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং তারা সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করবেন। এগুলো তো শপথ বাক্য এবং একই সাথে এগুলোই তো কাঙ্ক্ষিত। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু সফল ও ব্যর্থ বিএনপি সরকার, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, এমনটাই মনে করেন তারা। কোনোভাবেই যেন তারা দুর্নীতিতে জড়িয়ে না পড়েন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। শক্তিশালী বার্তা পৌঁছে দিতে। নতুন মন্ত্রিপরিষদে অভিজ্ঞদের চেয়ে তরুণদের উপর বেশি আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 50 সদস্যের এই মন্ত্রিসভায় অভিজ্ঞতা রয়েছে মাত্র 9 জনের। অন্যদিকে প্রধানমন্ত্রী ছাড়াও বাবার পথ ধরে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন 7 জন। রুদ্র রফিকের রিপোর্ট। পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বিএনপি, আর 35 বছর পর এলো পুরুষ নেতৃত্ব। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার দেশ পরিচালনার ভার নিলেন ছেলে তারেক রহমান। তবে তার 50 সদস্যের এই মন্ত্রিসভায় অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন মাত্র 9 জন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2001 সালে বেগম খালেদা জিয়ার সরকারে প্রথমে কৃষি প্রতিমন্ত্রী ও পরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2001 সালের অক্টোবরে গঠিত সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন প্রায় 2.5 বছর। আওয়ামী সরকারের আমলে গুমের শিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। খালেদা জিয়ার সরকারে বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী এবং সর্বশেষ বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হকের মন্ত্রিত্বের অভিজ্ঞতা রয়েছে। এবারের মন্ত্রিপরিষদের বড় চমক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়া খলিলুর ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে মন্ত্রিসভায় বাবার দেখানো পথে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন 7 জন। প্রয়াত প্রতিমন্ত্রী হারুনুর রশিদ খানের কন্যা আফরোজা খানম রীতা বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ঢাকার সাবেক মেয়র ও প্রয়াত মন্ত্রী সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। প্রয়াত মন্ত্রী KM ওবায়দুর রহমানের মেয়ে শ্যামা ওবায়দকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসির খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের মন্ত্রিসভায় আওয়ামী লীগ অধ্যুষিত জেলা গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের কাউকে রাখা হয়নি। এছাড়াও বিএনপির কেউ না জেতায় মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হয়েছে কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলা। অন্যদিকে প্রথমবারের মতো এমপি হয়ে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৩৩ জন। রুদ্র রফিক, RTV, ঢাকা। বন আর বন্যপ্রাণীর জন্য হুমকি খোদ সুন্দরবনের পাহারাদাররাই। অসাধু বনরক্ষীদের ছায়াতলে চলছে বিষ দিয়ে মাছ শিকার ও হরিণ নিধনের মহোৎসব। বন বিভাগকে টাকা দিয়ে দীর্ঘদিন বাগেরহাটের মোংলা অংশে এই অপরাধ কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন চক্র। এভাবে চলতে থাকলে বনের ইকোসিস্টেম মারাত্মকভাবে হুমকির মুখে পড়ার শঙ্কা পরিবেশবিদদের। মোংলা থেকে মোহাম্মদ হাসিব সর্দারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নামে অভয়াশ্রম হলেও সুন্দরবনের মোংলা অংশ এখন প্রাণীদের জন্য এক আতঙ্কের নাম। অসাধু বনরক্ষীদের সাথে যোগসাজশে পাস পারমিট ছাড়াই সুন্দরবন ধ্বংসে মেতেছে কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট চক্র। এসব চক্র নদীতে বিষ ঢেলে মাছ শিকারের পাশাপাশি ডাঙায় পাচ্ছে লাইলন দড়ির মরণ ফাঁদ। শিকার করছে বিভিন্ন প্রজাতির হরিণ। ফাঁদে আটকে মারা পড়ছে মহাবিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগারও। এতে সুন্দরবন হারাচ্ছে প্রাণ প্রকৃতি। স্থানীয় বাসিন্দা ও জেলেদের অভিযোগ, বন বিভাগের চোখের সামনে এমন অপকর্ম হলেও নির্বিকার থাকেন তারা। এই বন বিভাগের সাথে এরা হাত রেখে হাত মিলাইয়া মাছ ধরতেছে। দড়ি দিয়ে ফাঁদ মানা হরিণ শিকার করে, এগুলোর সমস্ত বন বিভাগের সহায়তায় এই কাজগুলো করে। গাঙ্গে খেলে কোনো মাছ নেই, এবছর সাগরও মাছ নেই, গত বছরও ছিল না, আর এবছর মানুষ কান্তিছে, হাহাকার করতেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে বনের ইকোসিস্টেম মারাত্মক হুমকির মুখে পড়বে বলে সতর্ক করলেন এই পরিবেশবিদ। সুন্দরবনের বন্যপ্রাণী নিধন হয়, তাদের চামড়া এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়। এই বিষ দেওয়ার কারণে সুন্দরবনের পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খুলনা আঞ্চলিক বন কর্মকর্তা। বনকর্মী হতে পারে যে তারা দেখা গেল এইটার একটা ফায়দা নিচ্ছে, হ্যাঁ, যে তারা পেয়ে গেল আমার এখানে অভয়ারণ্য, তুমি ঢুকছো, তারাও কিছু হয়তো পয়সা টয়সা দিয়ে তাদেরকে ম্যানেজ করে করছে। আর আমার কাছে অভিযোগ স্পেসিফিক্যালি আসলে অবশ্যই আমি ব্যবস্থা নেব, এটার মানে কোনো ছাড় নাই। ইউনেস্কোর হেরিটেজ সাইট সুন্দরবন রক্ষায় সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। সুলাইমান কবির, RTV। টঙ্গীর তুরাগ নদ ও তীরবর্তী এলাকায় বাড়ছে হত্যা, মাদক সেবন ও চোরাচালান সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। গেল এক বছরে নদ থেকে উদ্ধার করা হয়েছে 29টি মরদেহ, যার 26টিতেই ছিল আঘাতের চিহ্ন। নৌপুলিশ বলছে পর্যাপ্ত নৌযান ও জনবল না থাকায় টহল জোরদার করা সম্ভব হচ্ছে না এসব স্থানে। টঙ্গী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা ও নৌসম্পদ রক্ষায় 2013 সালে গঠন করা হয় নৌপুলিশ। কিন্তু পর্যাপ্ত নৌযান ও জনবলের অভাবে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ। একজন উপপরিদর্শক, 2 জন সহকারী উপপরিদর্শক ও 7 জন কনস্টেবল নিয়ে চলছে ফাঁড়ির কার্যক্রম। নৌপুলিশের দেয়া তথ্য অনুযায়ী গত এক বছরে টঙ্গীর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে 29টি মরদেহ, যার মধ্যে 26টি মরদেহে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। অপরাধ দমনে কিংবা লাশের সন্ধান পেলে বোট ভাড়া নিয়ে যেতে হচ্ছে ঘটনাস্থলে। নিয়মিত মনিটরিং না থাকায় চলছে এসব অপরাধমূলক কর্মকাণ্ড। নদীর পাশে মনে করেন মাদক দ্রব্য সেবন হয়, এই আপনার টঙ্গী ব্রিজের নিচে বলেন, যদি নৌপুলিশ যদি তাদের দায়িত্বগুলো পালন করতো তাহলে এভাবে মাদকেরও একটা অভয় আশ্রম গড়ে ওঠে না। নৌপুলিশ তো মনে করেন এই বর্ষার সিজনে আসা গেছে, এরপরে এই পর্যন্ত কোনো নৌপুলিশ আর এই রোডে দিয়ে আসা যাওয়া করেনি। নৌযান ও পর্যাপ্ত জনবল সংকটের কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। আমাদের থাকার চেষ্টা করে যাচ্ছে, আমাদের থাকাও পুলিশ হেডকোয়ার্টার মানে আমাদের লো পুলিশ হেডকোয়ার্টার থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে এরকম দেওয়া হচ্ছে। আমাদের আসলে জনস্বল্পতার কারণেই অনেক সময় যে টোটাল জনবলটাই কম, আপনি যতগুলো এগিয়ে যাচ্ছে টোটাল জনবলটাই কম। জনবল যদি এখানে বাড়ানো হয় এবং লজিস্টিক সাপোর্ট বাড়ানো হয়, সেক্ষেত্রে আরো আমরা ভালো সেবা দিতে পারবো। নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশকে আরও সক্ষম ও আধুনিকায়ন করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাকিব আল হাসান, RTV। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।